আলোচনার যে মূল থিমটা নির্ধারণ করা হয়েছে, আপনারা দেখেছেন পলাশী দিবসের তাৎপর্য এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। পলাশী দিবসের আলোচনার সাথে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের আসলে সম্পর্কটা কি, এই জিনিসটা লেখকরা বা বক্তব্য যারা দিয়েছেন এখানে ইতিমধ্যেই তাদের কথাগুলো আপনাদের সামনে পরিষ্কার করেছে। এর সাথে একটা ভালো কানেক্টিভিটি, ইতিহাস ইটসেলফ রিপিট, এটা এমনভাবেই তার জায়গা দখল করে নেয় এবং বারবার ঘসেটি বেগম, উর্মিচাঁদ, রায় দুর্লভদের আবির্ভাব হয়, যারা এই দেশে খেয়ে, এই দেশে বড় হয়ে, এই দেশের জনগণের অর্থে ব্যবসা বাণিজ্য করে, আবার এই জনগণের উপরে তাদের দুরভিসন্ধিটি চাপিয়ে দিয়ে জনগণকে শত শত বছরের জন্য বারবার পরাধীন করে রেখেছে। 1947 সালে দেশটা বিভক্ত হওয়ার পরে 2 বছর পরে 1948-49 সালের এই ঠিক 23 তারিখে 23 জুন একটা রাজনৈতিক দলের জন্ম হয়েছিল, আওয়ামী লীগ। এর জন্ম কোনো কাকতালীয় ঘটনা না, এর জন্মটাই হয়েছে এই বাংলাদেশকে পরাধীন করে রাখার জন্য, এবং যার নজরানা তারা দিয়েছে যখন এদেশের জনগণ পূর্ববর্তী সময়ের মতো তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা যাদের আধিপত্যকে এই বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল, সেই আধিপত্যবাদীদের কাছে গিয়েই আবার তারা আশ্রয় গ্রহণ করেছে। বাংলাদেশের নেচার এবং ফিচার যদি 1000 বছরের ইতিহাস আপনারা দেখেন, আপনারা দেখবেন এই অঞ্চলে মৌর্যরা যখন শাসন করত, এরপরে এই অঞ্চলে ধারাবাহিকভাবে পালদের শাসন এসেছিল, গুপ্তদের শাসন এসেছিল, সেনদের শাসন এসেছিল, মুসলিম সালতানাত এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, স্বাধীন সুলতানি আমল ছিল। প্রায় 600 বছর ধরে মুসলমানরা যখন এখানে শাসন করেছিল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে এই অঞ্চলে মুসলমানরা বসবাস করেছিল। এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কারণে এই অঞ্চলে মুসলমানরা হাজার হাজার বছর, শত শত বছর শাসন করার পরেও এই অঞ্চলে আপনারা খেয়াল করবেন হিন্দুদের সাথে মুসলমানদের দাঙ্গা হতো না। 30% মুসলমান 70% হিন্দুকে নিয়ন্ত্রণ করত, নেতৃত্ব প্রদান করত, তাতে হিন্দু ও মুসলিমরা সন্তুষ্ট ছিল। হায়দ্রাবাদ নগরী 82,000 বর্গ মাইলের বিশাল এরিয়া, মাত্র 12% মুসলমান 80% হিন্দুকে নিয়ন্ত্রণ করত, নেতৃত্ব দিয়েছিল শত শত বছর ধরে। হিন্দুদের তাতে কোনো কথা ছিল না। এই অঞ্চলে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তাদের বাণিজ্য প্রসার করার জন্য এসেছিল, 1634 সালে এখানে এসে প্রথম কুটির স্থাপন করলো কাশিম বাজারে। এরপর থেকে শুরুতেই কাশিম বাজারে তারা যে কয়েকজন কর্মচারী নিয়োগ দিয়েছিল, তার সকল কর্মচারী তারা হিন্দু নিয়োগ দিয়েছিল, যার ফলশ্রুতিতে এখানে ইঙ্গো হিন্দু একটা মৈত্রী তারা গড়ে তুলেছিল। এরপর ধারাবাহিকভাবে হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তোলে, এর মুসলমানদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসে তিলে তিলে একটি বিভাজনের রাজনীতি এই অঞ্চলে ব্রিটিশরা করেছিল, যার ফলশ্রুতিতে হিন্দুরা বিভিন্ন সময়ে বিদ্রোহ করেছিল, যাতে রসদ সরবরাহ করা, অর্থ দেয়া এবং পেছন দিক থেকে বুদ্ধি পরামর্শ দেওয়ার কার্যক্রমগুলো পরিচালনা করেছিল এই অঞ্চলে এই ব্রিটিশরা আসার পর থেকে। এর ধারাবাহিকতা সর্বশেষ শেষ হয় 1757 সালে, কিন্তু তাও শেষ হয় না। 1757 সালের পরেও যখন মীর কাসেম বুঝতে পেরেছিল আমরা পরাধীন হয়ে যাচ্ছি, এরপরেও তিনি বিদ্রোহ করেছিলেন, কিন্তু তার নিকট আত্মীয়, তার আশেপাশের মানুষেরাই তাকে পরাধীন করার জন্য সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছিল। 1757 সালে এই অঞ্চলকে স্থায়ীভাবে যে কয়েকজন মানুষের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য মির্জাফর, যিনি ক্ষমতার মোহে মোহান্বিত হয়ে, মোহাবিষ্ট হয়ে এই জাতিকে চিরস্থায়ীভাবে পর্যদস্ত করেছিলেন, এবং তার পরবর্তী ইম্প্যাক্টটা এই সোসাইটিতে এত করুণ হয়েছিল, লক্ষ কোটি মানুষ যেখানে জীবন দিতে বাধ্য হয়েছিল। এখানে মূল ইস্যুটা ছিল মির্জাফর, ঘসেটি বেগম, উর্মিচাঁদ, রায় দুর্লভ। এরা কিন্তু দূরের কোনো মানুষ ছিলেন না, এরা নবাবের একেবারেই কাছে ছিলেন। কেউ ছিলেন নবাবের সেনাপতি, কেউ ছিলেন তার অর্থমন্ত্রী, কেউ ছিলেন তার চাচি, কেউ ছিলেন তার পার্শ্ববর্তী খুব ঘনিষ্ঠ ব্যবসায়ী। এই মানুষগুলোই পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলাকে মিসগাইড করেছিল এবং বিপদের মুখে তাকে ফেলে দিয়ে ইংরেজদের পক্ষাবলম্বন করেছিল, শুধুমাত্র ক্ষমতার মসনদে যাওয়ার জন্য। একটা সালতানাতকে কিভাবে বিক্রি করে দিতে হয় তার পরবর্তী ইতিহাসগুলো দেখলে আপনারা তা পাবেন। 1757 সালের পর থেকে 1780 সাল পর্যন্ত
দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।